আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়েশা শেখ রিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ৪। সে হাত ছড়াতেই ঝিলমিল আবার উফ করে মাথা নুইয়ে দেয়। বারিশ আবার ওর মাথা সোজা করে দেয়। মেয়েটার চোখ না খুলে আবার এলিয়ে পড়ে। বারিশ আবারও ঠিক করে দিল। এভাবেই ৪-৫ বার মাথা সোজা আর নোয়ানোর খেলা চলতে লাগলো দুজনের মধ্যে। হুট করেই ঝিলমিলের তন্দ্রাটা ভেঙে গেল। ধড়ফড় করে চমকে উঠে সোজা হয়ে বসে চোখ রগড়াতে রগড়াতে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করলো সে। বিছানা ছেড়ে সে আবার ওই কাঠের তৈরি শক্ত চেয়ারে কিভাবে এলো? সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল, কাল রাতে আমাকে আর বিছানায় নিয়ে যাননি? বারিশ পকেটে হাত গুজে নির্বিকার গলায় বলল, মনে করে দেখো। ঝিলমিল একটু ভাবল। হ্যাঁ, চঞ্চল দাদার নাম ধরে যখন চিৎকার দিয়েছিল, তখন তো এই লোকটা তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়েছিল। সে চুলগুলো ঠিক করতে করতে বলল, হ্যাঁ, নিয়ে গিয়েছিলেন তো। তাহলে আমি এখানে কেন আবার? আমি নিয়ে এসেছি। ভালো করেছেন। কিন্তু কেন? ঝিলমিল এখনো ঘুমের ঘোর থেকে বেরোতে পারছে না। সে এখনো ঝিমোচ্ছে। চোখ দুটো ঠিকঠাক খুলতেই পারছে না। পড়তে বসো। লোকটার বলা এই দুটো মাত্র শব্দ যেন ঝিলমিলের মাথায় বজ্রপাতের মতো ঠেকল। এক সেকেন্ডে তার সমস্ত ঘুম উবে গেল চোখ থেকে। বারিশ টেবিলের উপর আঙ্গুল দিয়ে টোকা মেরে বলল, ফ্রেশ হয়ে এসে দ্রুত বই নিয়ে বসো। সকালবেলায় পড়া মাথায় বেশি ঢোকে। এই সময় ব্রেইন ভালো কাজ করে। ঝিলমিল একদম আহাম্মকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে টেবিলের উপর থাকা ছোট ঘড়িটার দিকে তাকিয়ে আরেক দফা ধাক্কা খেল। ভোরের ৪টা বাজে। এই মাঝরাতে কেউ কাউকে ঘুম থেকে তুলে পড়তে বসায়? ঝিলমিলের কাছে এটা মাঝরাত। তার মধ্যে আজও আবার দেরিতে ঘুমিয়েছে। রাগে দুঃখে মেয়েটার চোখে পানি চলে আসার জোগাড়। বলার মতো কোনো ভাষা খুঁজে না পেয়ে সে বলল, আপনি কি ফুপিকে বিয়ে করলেও এমন করতেন? বারিশ খুব শান্ত গলায় জবাব দিল, এটা নিয়ে ভাবিনি। তাহলে আমার সাথে এমন কেন করছেন? কেমন করছি সেটা না ভেবে চুপচাপ ফ্রেশ হয়ে বই খোলো। নয়তো আমি কি করতে পারি সেটা প্রমাণ করতে বাধ্য করো না। কাল রাতে থাপ্পড় ভুলে গেছো? ঝিলমিল বলল, আপনি আমাকে হুমকি দিচ্ছেন? বারিশ প্রতিউত্তর করল, হুমকি দিচ্ছি না, ওয়ার্নিং দিচ্ছি। আমি আর একবারও বলবো না। যাও ফ্রেশ হয়ে এসো। এবার একটু শক্ত গলায় বলল বারিশ। বারিশের সেই গম্ভীর চোখের চাহনি আর শক্ত গলার আওয়াজ শুনে ঝিলমিল আর কথা বাড়ালো না, এবং কথা বাড়াতে সে সাহসও পেল না। সে চেয়ার থেকে থেমে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমের দিকে ঢুকলো এবং ভেতরে লকটা সশব্দে আটকে দেয়। ১০ মিনিট কেটে গেল। ১৫ মিনিট, ২০ মিনিট। তরুণীর ভেতর থেকে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। বারিশ এতক্ষণ পকেটে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে শক্ত হাতে পরপর কয়েকটা ধাক্কা দিল সে। ভেতরে পরিস্থিতি বোঝার জন্য কান পেতে সে, তবুও কোনো সাড়া শব্দ নেই। মেয়েটা কি ভেতরে আবার ঘুমিয়ে পড়ল নাকি? বারিশ দরজায় কড়া নেড়ে এবার ঠান্ডা গলায় হুমকি দিল, দরজা ভেঙে আমি ভেতরে গেলে কিন্তু তোমার পা দুটোই ভাঙবো। এই এক হুমকিতেই কাজ হলো বোধহয়। খট করে শব্দ করে খুলে গেল ওয়াশরুমের দরজা। মুখ কালো করে বের হলো ঝিলমিল। ওর কপালে আর গালে পানির ফোঁটা ফোঁটা ছিটে লেগে আছে। বারিশ এক পলক তার কিশোরী স্ত্রীর দিকে তাকালো। সে পাশ থেকে একটা নরম তোয়ালে টেনে নিয়ে নিজ হাতে বাড়িয়ে অত্যন্ত আলতো করে ঝিলমিলের মুখের পানিটুকু মুছে দিতে দিতে বলল, গুড গার্ল, যাও এবার আইসিটি বইটা বের করো। আমি কিছু ম্যাথ দিয়েছি, সেগুলো সলভ করবে। ঝিলমিল এবার বাধ্য মেয়ের মতো টেবিলের বইটা টেনে নিয়ে পড়তে বসলো। লোকটার দেওয়া আইসিটির কঠিন ম্যাথগুলো সে খুব মনোযোগ দিয়ে সলভ করতে লাগলো। বারিশ কিছুক্ষণ সে বাধ্য ছাত্রীর দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই সে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ঝিলমিল তখনও অঙ্কের গোলকধাঁধায়
ভূত হয়ে আছে। ঠিক তখনই তার মনোযোগ ভাঙল নিচে থেকে ভেসে আসা একটা কলিং বেলের শব্দে। সদর দরজায় কলিং বেলটা কেউ খুব অধৈর্য হয়ে বাজাচ্ছে। ভোর ৪টায় এই সময়ে বাড়ির বাকি কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। শব্দটা বারবার কানে আসতেই ঝিলমিল কলমটা রেখে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল দরজা খুলতে। দরজাটা খুলতেই ঝিলমিল একদম পাথরের মতো জমে গেল। অবশেষে সে তার দেখা পেল, যার কারণে এই বাড়িতে তার পা রাখা হয়েছে। সে এখন তার সামনে দাঁড়িয়ে, এই বাড়ির একমাত্র নাতি শেহরিয়ার জারিফ। ঝিলমিলের সামনে দাঁড়িয়ে থাকা ২০ বছর বয়সী ছেলেটা বেশ লম্বা, চিকন চাকন গড়নের। সে এখন দরজায় হালকা ভর দিয়ে ঝুঁকে আছে, চোখ দুটো লালচে আর ভারী। জারিফ তার বুজে আসা চোখ দিয়ে খুব কৌতূহলী ও বিভ্রান্ত চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে সে আসলে বাস্তবে দেখছে নাকি নেশার ঘোরে কোনো ভুল দেখছে। ঝিলমিল, আমি কি সত্যি তোকে দেখছি? তুই তুই দরজা খুলেছিস? ঝিলমিল ঝটপট ২ হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে রাগালো গলায় বলল, না, তোর চাচি দরজা খুলেছে। জারিফ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে টাল সামলাতে সামলাতে বলল, আমার কোনো চাচি টাচি নেই। সর তো সামনে থেকে। তা এখানে এসেছিস কেন? তুই না বলেছিলি আমার মুখে আর দেখবি না? তাহলে আবার কি চাস? এই শোন, কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এমন টাইম পাস করি, তুই সিরিয়াস হয়ে গেছিস বলে আমার কি দোষ? কে কাঁদছে? তোর মতো এই লিকলিকে জিরাফের জন্য আমি কাঁদবো? এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ পাকিয়ে জবাব দিল। চোখ দুটো পিটপিট করে বলল জারিফ, দিন দুপুরে নেশা করেছিস নাকি? এখন সকাল, আর নেশাটা তুই করেছিস, আমি না। হা হা, এখন আমাকে নিয়ে স্বপ্ন দেখিয়ে যাচ্ছিস? এই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার দাদিমা তোকে একদমই পছন্দ করে না। সর সামনে থেকে। জারিফ বিদ্রূপের স্বরে বলল, তোর বউ হতে এখানে কে মরতে এসেছে শুনি? এই তো একটু আগেই বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। জারিফ বাঁকা হাসলো। ঝিলমিল এবার জারিফের খুব কাছে এগিয়ে গেল, অতঃপর অত্যন্ত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল, ঠিকই তো বলেছি, আমি আমার স্বামীর বাড়িতেই আছি, এই বাড়ির ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচা শেহরিয়ার ফাইজান বারিশের স্ত্রী। কথাটা শুনে আবারও এক চরম তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল জারিফের ঠোঁটে। জারিফ বলল, আমার চাচ্চুর তো কাল তোর ফুপির সাথে বিয়ে হয়ে গেছে। আহারে, আমাকে হারিয়ে তুই এতটা পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম আমার বাকি গার্লফ্রেন্ড গুলোকে মেনে নিতে পারলে আমার সাথে থাকবি। তুই তো থাকলি না, ইগো দেখালি। ঝিলমিল এক ঝটকায় হাত উঁচিয়ে জারিফকে থমকিয়ে দিল। চোখ দুটো আগুনের মতো গোল করে বলল, চুপ বিয়াদব। নিজের চাচিকে এইসব সস্তা কথা বলতে তোর লজ্জা লাগে না? আমি যা বলছি কান খুলে ভালো করে শোন। কাল আমার ফুপির সাথে নয়, আমার সাথেই তোর একমাত্র চাচার বিয়ে হয়েছে। অ্যান্ড নাও আমি এখন এই বাড়ির ছোট বউ, আর সম্পর্কে তোর নতুন চাচি। জারিফের হাত ফসকে গেল। দরজায় চৌকাঠ থেকে সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে চোখ বড় বড় করে বলল, দেখ, ফাজলামো করবি না ঝিলমিল। আমার চাচ্চু কোন দুঃখে তোর মতো একটা পুচকে মেয়েকে বিয়ে করতে যাবে? ভাসর ঘর থেকে মাত্র বের বাসর ঘর থেকে মাত্র বের হলাম, আর তুই এখনো বলিস বিয়ে করার কথা? তোর সাথে কি আমার এখন ফাজলামো করার সম্পর্ক? ঝিলমিল কড়া জবাব দিল। ঠিক তখনই ওপর থেকে পদশব্দ শোনা গেল। বারিশ ওয়াশরুম থেকে বের হয়ে ঝিলমিলকে রুমে না পেয়ে নিচে নেমে এসেছে। সিঁড়ি দিয়ে নামতেই তখন সে ঝিলমিলকে সদর দরজায় এই এলোমেলো পোশাকে জারিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজটা বিগড়ে যায়। সে দ্রুত পায়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে ঝিলমিলকে আড়াল করে ধমকের সুরে বলল, এসব পরে রুম থেকে বের হয়েছো কেন? তো যাও, রুমে যাও, কাপড় পাল্টে এসো। বারিশের কণ্ঠস্বর এবার বেশ কড়া। ঝিলমিল পাল্টা কিছু একটা বলতে চাইলো, কিন্তু বারিশ তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল, যেতে বলেছি আমি।
স্বামীর সেই রাগী চোখে চাহনি দেখে তার দাঁড়িয়ে থাকার সাহস পেল না মেয়েটা। হনহন করে সে সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে লাগলো। তবে যেতে যেতেও তার কানে ভেসে এলো জারিফের তীব্র আর্তনাদ মাখানো কণ্ঠস্বর। চাচ্চু, ও এখানে কেন? আর ও কি আবোল তাবোল বলছে? তুমি নাকি ওকে বিয়ে করেছো? বারিশ ভাতিজির নেশাগ্রস্ত চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ও ঠিক করেছে। মনে হলো আস্ত আকাশটা জারিফের মাথায় ভেঙে পড়ল। মানেটা পরে বুঝিস, আগে বল, কাল সারা রাত তুই কোথায় ছিলি? বারিশের কণ্ঠস্বর কঠোর, কিন্তু জারিফ তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চিৎকার করে উঠল, চাচু, ঝিলমিলের সাথে তুমি পাগল হয়ে গেছো? তুমি ওকে বিয়ে করেছো মানে? দাদিমা জানে এটা? এটা কিভাবে সম্ভব? দাদিমা কোথায়? দাদি, ও দাদি! জাস্ট বিকজ আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে তুই ডিরেক্ট আমার চাচুকে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ঝিলমিল ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিলের প্রচন্ড বিদ্রুপ মাখানো স্বরে বলল, তোর মতো একটা চরিত্রহীন নেশাখোরের জন্য আমি আমার লাইফের এত বড় বড় ডিসিশন নেব? এতটা ইম্পর্টেন্স নিজেকে দিস না। এই মেয়ে একদম চুপ। আমার নাতনির সাথে এভাবে কথা বলার সাহস হয় কিভাবে তোমার? পাশে থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকার বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। একে একে সবাই নিচে নেমে এসেছে। ঝিলমিলও উপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগম সেই ধমক শুনে বাড়ির ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, তুমি চুপ করো আম্মা। ও তো ঠিকই বলেছে। বিয়ে তো আমাদের কারো ইচ্ছেই হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বিয়াদবের মতো কথা বলবে না তরঙ্গ। কিসের বিয়ে? আর কিসের পরিস্থিতি? আজ এখনই এই মুহূর্তে ওকে ওর বাড়িতে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিজের থেকেই এ বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এই বাড়ির ছোট বউ হয়ে, জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বারিশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর শার্টের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানি গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি আমাকে ওনাদের বাসায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরিয়ে এক পলক মেয়েটার সেই ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজে পাল্টা প্রশ্ন করল, রেখে আসলে খুশি হবে? ঝিলমিল চটপট দুপাশে মাথা নাড়ল। তার চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসলো, বলল, তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কি শুনতে হবে? যখন যেটা হুকুম করব সেটাই করতে হবে। ঝিলমিল কিছু না ভেবেই বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি সব শুনবো। ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়ি দিয়ে আসবে। আমি ওই আপদকে এক সেকেন্ডের জন্য আমার সংসার। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বারিশ বরফ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করেই জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের ওই মুখের উপর দেওয়া জবাব শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না? তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে ওই মেয়েকে কিভাবে বিয়ে করলে? বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, কপালে ছিল হয়ে গেছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি কিছু নেই। আছে, আমি যেখানে আমি সেখানেই ছিলাম না। আমার কাছে এই দিনে বিয়ের কোনো ভীতি নেই। ওকে রেখে আসো, না হলে আমি চলে যাব বাড়ি ছেড়ে। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও, ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলে বারিশ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠো নিল। অতঃপর সবার সামনে দিয়ে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে চলে গেল। ঝিলমিল শুধু বড় বড় চোখ করে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মনোমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল।
এদিকে ঝর্ণা বেগম রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হনহন করে উনার স্বামী চঞ্চল শেহরিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে কিভাবে এই বিয়ে হতে দিলে? তুমি কি জানো না যে ঝিলমিল আমার একটু ভালো লাগে না? চঞ্চল শেহরিয়ার একটি দীর্ঘশ্বাস ফেলে নির্বাক ভঙ্গিতে বললেন, কি জানি, কে জানে তোমার কেমন লাগে, কে জানে তোমার কেমন লাগে ওকে। আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো, তবে আজকে রিসেপশনের অনুষ্ঠানটা কিভাবে হতো শুনি? কত নামি দামি মানুষ আসবে, তারা এসে বউ না দেখে কি বলতো সেটা আমি বুঝতাম। ঝিলমিল বাচ্চা একটা মেয়ে, আমার ছেলের মতো যোগ্য একটা পাত্রের সাথে ওকে আমি কিছুতেই মেনে নেব না। জারিফ এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে বসে সব দেখছিল। দাদির কথা শুনে সেও এবার সুযোগ পেয়ে গা ঝাড়া দিয়ে এগিয়ে এলো। দাদির সাথে তাল মিলিয়ে খেপাটে গলায় বলল, ঠিক বলেছ দাদিমা। কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্চু, দুজনের কোনো ম্যাচই নেই। তুমি আর দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্সের ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওরে এক সেকেন্ডও দেখতে চাই না। জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করে একটা ঠাস করে শব্দ হলো। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা শক্তপোক্ত চড়। জারিফ এক হাত গালে চেপে ধরে ছিটকে দু কদম পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফরহাদ শেহরিয়ান, অর্থাৎ বারিশের বড় ভাই রাগে ফুঁসছেন। তিনি নিচের ছেলের উপর ধমকে উঠে বললেন, কোথায় ছিলে সারারাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য হয়ে উঠেছো কেন? লজ্জা করে না তোমার? সারারাত বাইরে মদ গিয়ে সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরেছো, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ। একদম মুখ বন্ধ করো, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বাবার এই রুদ্রমূর্তি দেখে জারিফের নেশা এবার পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না। তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সবই ঝিলমিলের জন্য হচ্ছে। ও এই বাড়িতে পা রাখতে আমার লাইফ অশান্তিতে শুরু হয়ে গেছে। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই ক্যান ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না, দেখিনিস? ঝর্ণা শাহরিয়ার ধপাস করে সোফায় গিয়ে বসলেন। ক্ষোভে তার বুকটা এখনো ধড়ফড় করছে। আজকের রাতেই রিসেপশনের অনুষ্ঠান, ছোট ছেলের বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে আরো একটা বড় কারণ ছিল, তা হলো দিঘি। ঝর্ণা বেগমের বহু আগে থেকেই দিঘিকে ভীষণ পছন্দ। এই পুরো এলাকায় যদি রুচিশীল আর আল্ট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সবসময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটি করে নিজেকে ভিন্ন ভিন্ন ভাবে গুছিয়ে রাখে। ওর হাঁটাচলা, সোশ্যালাইজিং আর স্মার্টনেস যেকোনো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টেক্কা দেবে। তার উপর বড় প্লাস পয়েন্ট ছিল ছেলের বাড়ি, সে বিদেশ থেকে ফিরেছে, নিজের মুখে জানিয়েছে সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, সোনার সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। দিঘির পরিবারের সবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে ফেলেছে। আশা ছিল এমন মডার্ন একটা মেয়ে হবে শাহরিয়ার বংশের ছোট বউ, যে তার হ্যান্ডসাম এবং যোগ্য ছেলের পাশে দাঁড়ালে একবারে পারফেক্ট মানিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে দিঘির জায়গায় তার সংসারে পা রাখল ঝিলমিল। একই পরিবারে দুজন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি স্মার্ট, সেখানে এই ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকা আর অপরিপাটি। রূপ-লাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাছবিছান নেই। যেন একরাশ উদাসীনতা সবসময় ভর করে থাকে তার উপর। সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছে সে মেয়েটাকে। এত অগোছালো মেয়ে সে জীবনে দেখেনি। হ্যাঁ, মেয়েটা এখনো নিজেকে মেইনটেইন করার মতো বয়স বা ম্যাচুরিটি কোনোটাই আসেনি। এখনো তো ও কৈশোরের খামখেয়ালিপনাতে আটকে আছে। আরো কয়েকটা বছর যাক,
মেয়েটা একটু দুনিয়াবি শিখুক, তারপর ওর বয়সী কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে, সেটাই স্বাভাবিক। তার ছেলের সঙ্গে কেন? কোথায় সেই পারফেক্ট ম্যাচিউর আর ইন্টেলিজেন্ট লাইফ পার্টনার, আর কোথায় এই অগোছালো নাবালিকা? আরিশের মতো পুরুষের পাশে একে কোনো অ্যাঙ্গেলে থেকে মেলানো যায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবার সেই দিঘির চেহারাটাই ভেসে উঠল। দিঘি থাকলে আজ রাতে রিসেপশনের মনিটর থেকে শুরু করে বিজনেসম্যান সবার সাথে কত সুন্দর করে কথা বলতো, পুরো স্টেজ মাতিয়ে রাখতো। আর এই ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক ক্যারি করতে পারে না, ওড়না সামলাতে গিয়ে হোঁচট খায়। কে জানে কি কাণ্ড করে বসে মেয়েটা আজ। উল্টো তাদের মান-সম্মান ধুলোয় না মিশিয়ে দেয়। নিজের ছেলের সঙ্গে এই ঝিলমিলকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অসম্ভব। এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচ্চু। আমাকে আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম, আপনি কিন্তু মোটেও ততটা নন। ভালোই আপনি। এগেইন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকেই ঝিলমিল একনাগাড়ে বারিশের গুণগান গেয়ে যাচ্ছে। ওর এই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমোতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। পেছন ঘুরে ভ্রু কুঁচকে বলল, তুমি কি এবার একটু থামবে? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে এবার বেলকনির দিকে এগিয়ে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আপনার জন্য আমার জন্য আপনি নিজের মায়ের সাথে ওভাবে তর্ক করলেন। ওয়াও! বেলকনিতে দাঁড়িয়ে ঝিলমিল ওর নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেহরিয়ার বাড়ির একদম পাশাপাশি। বারিশের এই বেলকনি থেকে ঝিলমিলের বেলকনি আর ছাদ সবকিছুই খুব স্পষ্ট দেখা যায়। বারিশ ওর পেছনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। অতঃপর একদম ভাবলেশহীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ বাঁকালো, তবে পরক্ষণেই তার মাথা তুলল, কৌতূহলী খেলে গেল। সে ঝটপট ঘরে বারিশের মুখোমুখি হয়ে বলতে চাইল, আচ্ছা চাচু, একটা কথা জিজ্ঞেস করি। মেয়ের কথা আর শেষ হলো না। বারিশ চমকা এক পা এগিয়ে এসে হাতে হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো আচমকাই বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটা বার যদি ওই চাচ্চু শব্দটা তোমার মুখ থেকে বের হয়েছে, তবে একদম এখান থেকেই নিচে ফেলে দেব। ঝিলমিল এক মুহূর্তে পুরো চুপসে গেল। বারিশে এই আকস্মিক রুদ্রমূর্তি দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয় ভয়ে পেছোতে গিয়ে তার পিঠে থেকে গেল বেলকনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনে একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে। ঠিক এই অবস্থায় ঝিলমিলের পেছনে বাড়ির ছাদে আলতাফ চৌধুরী কোনো একটা কাজে এসেছিলেন। আচমকা উনার চোখ পড়ল পাশের বাড়ির এই বেলকনিতে। বারিশেরও চোখ এড়ালো না বিষয়টা। সে আচমকাই শ্বশুরের দিকে তাকালো। আলতাফ চৌধুরীকে ছাদে দাঁড়িয়ে থাকতে দেখে বারিশের গম্ভীর মুখে বাঁকা হাসি ফুটে উঠল। এবার সে ইচ্ছে করেই ঝিলমিলের আরো কাছে ঘেঁষে দাঁড়ালো, যেন দূর থেকে দেখলে মনে হয় তারা খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। বারিশকে এত কাছে চলে আসতে দেখে আতঙ্কে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল ঝিলমিল। জড়তা জড়ানো গলায় তার মুখ থেকে আবারও অবাধ্যের মতো বেরিয়ে এলো, চাচ্চু। বারিশ আর সময় দিল না। সে নিজের বুড়ো আঙুলটা দিয়ে ঝিলমিলের কাঁপতে থাকা ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরল। অতঃপর নিজের মুখটা একদম ঝিলমিলের কানের কাছে নামিয়ে এনে ফিসফিস করে বড় শীতল আওয়াজ করে বলল, কি বললাম কানে যায়নি? চাচ্চু বললে একদম এখান থেকে ঠাস করে নিচে ফেলে দেব। চাচ্চু বলা যাবে না, মনে থাকবে? ঝিলমিল কোনোমতে চোখ বন্ধ রেখেই মাথা কাত করে সায় দিল। কিন্তু বারিশ তার জায়গা থেকে এক চুলও সরল না। সে আগের মতোই ঝিলমিলের উপর ঝুঁকে থেকে আর চোখে আবারও ছাদে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর দিকে তাকালো। দূর থেকে নিজের মেয়ের এই অবস্থা দেখে আলতাফ চৌধুরী রেগে ক্ষোভে লজ্জায় যেন জ্যান্ত কয়লা হয়ে গেলেন। মেয়ের জামাতা এমন প্রকাশ্য বেয়াদবি দেখে মুখটা লাল করে ফুঁসতে ফুঁসতে ছাদ থেকে নেমে চলে গেলেন তিনি। সি, আস্তাগফিরুল্লাহ।
নিজের মেয়ের এমন দৃশ্য দেখতে হলো তাকে। আলতাফ চৌধুরী ছাদ থেকে পুরোপুরি নেমে যেতেই বারিশ এক ঝটকায় ঝিলমিলের উপর থেকে সরে এলো। ওর স্পর্শ থেকে মুক্তি পেয়ে ঝিলমিল ধড়ফড় করে চোখ খুলে লম্বা একটা শ্বাস নিল। যেন এতক্ষণে মেয়েটা একটু হাঁপ ছেড়ে বাঁচল। বারিশ নিচের শার্টের হাতাটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বলল, সারা রাত তো ঘুমোওনি, চাইলে এখন একটু ঘুমোতে পারো। আমার এখন ঘুম আসবে না। বারিশের চোখ এখনো ছাদে আটকে আছে আর মিটিমিটি হাসছে। সে দেখে ঝিলমিল বলল, আপনি হাসছেন কেন? বারিশ বলল, তুমি বুঝবে না। শহরের ৫ তারকা হোটেলের বিশাল হলরুমটি এখন আলোয় ঝলমল করছে। শেহরিয়ার পরিবারের ছোট ছেলে রিসেপশনে আজ। পুরো শহরের নামি-দামি ব্যবসায়ী, রাজনীতিবিদ এসে ভিড় করেছেন। স্টেজের চারপাশে রাজকীয় ফুল সুবাস আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় মুখরিত। এই জমকালো মঞ্চের ঠিক মাঝখানে ভারী একটা লেহেঙ্গা, গা ভর্তি গহনা আর চড়া মেকআপে পুরো সংসেজে বসে আছে ঝিলমিল। ভেতরে ভেতরে তার যে কি পরিমাণ বিরক্ত লাগছে তা কেবল সেই জানে। স্বাভাবিক সময়ে সে মেয়ের জিন্স কুর্তি আর ওড়না সামলাতেই হিমশিম খায়। সে আজ এত বড় ওজনের জিনিসপত্র, ভারী নেকলেস গলায় বিঁধছে, লেহেঙ্গার পিনগুলো বারবার চামড়ায় গিয়ে ফুটছে। অসহ্য হয়ে যাচ্ছে ঝিলমিল, কিন্তু উপায় নেই। একের পর এক ভিআইপি মেহমান স্টেজে আসছেন আর বারিশ ও ঝিলমিলের সাথে মুচকি হেসে পরিচিত হচ্ছেন। ঝিলমিলও লোক দেখানো একটা মেকি হাসি ঠোঁটে ঝুলিয়ে ক্লান্তিকরভাবে মাথা নেড়ে যাচ্ছে। তবে ঝিলমিলের চোখজোড়া বারবার চলে যাচ্ছে হলরুমের মূল প্রবেশদ্বারের দিকে। সে চাতক পাখির মতো তার নিজের পরিবারের অপেক্ষায় আছে। নিজের বাবা-মা, দাদিমার মুখটা না দেখা পর্যন্ত তার মন কিছুতেই স্বস্তি পাবে না। এসবের মাঝে সবাই যখন নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখনই স্টেজ থেকে খানিকটা দূরে লাইটিংয়ের আলো আঁধারিতে দাঁড়িয়ে থাকা কিছু তরুণ-তরুণী ফিসফিস করে আচমকা বারিশের কানে এসে ঠেকল। বারিশের শ্রবণশক্তি বরাবরই তীক্ষ্ণ। পারফিউমের কড়া গন্ধ মৃদু মিউজিকের আওয়াজে ভেদ করে সেই বিষাক্ত কথাগুলো সরাসরি ওর মস্তিষ্কে গিয়ে আঘাত করল। বারিশ আড়চোখে সেদিকে তাকালো। জারিফের বন্ধুদের গ্রুপের একজন জারিফকে কনুই দিয়ে গুঁতো মেরে বিদ্রূপ করে বলছে, এই মেয়েটার সাথেই না তোর রিলেশন ছিল জারিফ? আমার আমাদের বাড়ির স্যারের সাথে এই ঝিলমিল? কিভাবে সম্ভব ভাই? স্যার এত বড় একজন মানুষ হয়ে শেষে কিনা তোর রিজেক্ট করা এই মেয়েটাকে বিয়ে করলো? জাস্ট ভাবা যায় না। বন্ধুদের এরকম নোংরা রসিকতায় জারিফ একটু লজ্জিত হলো না। জারিফ নিচে এসে তাদের সাথে যোগ দিল। গ্লাসে একটা চুমুক দিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, খেতে আর পারলাম কই। আমার টেস্ট করার আগেই তো পাখি ডানা মেলে সোজা চাচ্চুর খাঁচায় গিয়ে ঢুকে পড়ল। জারিফের আরেক বন্ধু এবার জারিফের কাঁধে হাত দিয়ে নিচু স্বরে আবারও জঘন্য একটা ইঙ্গিত করল, তাতে কি হয়েছে মামা? এই বাড়িতেই তো আছিস এখন। সুযোগ বুঝে যেকোনো দিন রাতে চাচু ঘুমালে ডিরেক্ট ঘরে ঢুকে পড়বি। কথাগুলো শেষ করার আগে ওরা সবাই একসাথে নিচু গলায় হেসে উঠল, খিলখিল করে। বারিশের পুরো শরীরটা যেন জমে বরফ হয়ে গেল। শক্ত হলো চোয়ালের হাড় দুটো। হাতের মুঠোটা এত জোরে বন্ধ করলো যেন নখগুলো হাতের তালু ভেদ করার উপক্রম। চোখ দুটোতে এক লহমায় নেমে এলো আদিম কোনো হিংস্র পশুর মতো খুনের চাহনি। তার নিজের ভাইপোর মুখ থেকে তার স্ত্রীর নামে এমন নোংরা সত্তা এবং জঘন্য ইঙ্গিত সে কোনোভাবেই মেনে নেবে না। এই ভরা অনুষ্ঠানের ভেতরেও না। বারিশের ভেতরে রক্ত টগবগ করে ফুটতে শুরু করলো। তার পাশে থাকা ঝিলমিল টের পাচ্ছে তার ঠিক পাশেই একটা জীবন্ত আগ্নেয়গিরি বিস্ফোরণের অপেক্ষায় ফুঁসছে। বারিশ ঝিলমিলের দিকে একবারও তাকালো না। বসা থেকে ধীর পায়ে উঠে দাঁড়িয়ে সোজা হেঁটে স্টেজ থেকে নিচে নেমে পড়ল। তার হাঁটার ধরন আর চোখের চাহনি দেখে সামনের ২-৪ জন মেহমান ভয়ে রাস্তা ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। ঝিলমিল একটু অবাক হয়ে দেখল, জারিফ আর তার বন্ধুরা এখনো নিজের রসিকতায় মজে গ্লাস হাতে হাসাহাসি করছিল। ওরা টের পাওয়ার আগেই বাড়ি শেষে ঠিক ওদের মাঝখানে দাঁড়ালো। চাচ্চু, তুমি এখানে?
জারিফের কথা শেষ করার সুযোগই পেল না। বারিশ এক ঝটকায় জারিফের কলারটা এমনভাবে চেপে ধরল যে ওর হাতের গ্লাসটা ফ্লোরে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। ঠিক বুঝে ওঠার আগেই বারিশ তার ডান হাতে শক্ত মুঠোটা সোজা করে জারিফের চোয়াল তাক করে চালালো ঠাস ঠাস। এরপর দুটো ঘুষিতেই জারিফ ছিটকে গিয়ে আছড়ে পাশে একটা টেবিলের উপর আছড়ে পড়ল। টেবিলের কাচের গ্লাস আর খাবারের প্লেট ভেঙে চুরমার হয়ে গেল। স্যার, আপনি ওকে মারছেন কেন? জারিফের এক বন্ধু এগিয়ে এসে বারিশের হাত ধরার চেষ্টা করতে বারিশ ঘুরে দাঁড়িয়ে তার পেটে সজোরে একটা লাথি বসালো। ছেলেটা আর্তনাদ করে পেটে হাত দিয়ে সোজা বসে পড়ল ফ্লোরে। পুরো হলরুম জুড়ে মিউজিক এক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল। শত শত মেহমান, বিজনেসম্যান, নামি-দামি মানুষ স্তব্ধ হয়ে দেখতে লাগলো এই তাণ্ডব। ঝিলমিল স্টেজ থেকে ভয়ে দাঁড়িয়ে পড়েছে, হাত পা কাঁপছে তার। বারিশ থামল না। সে ফ্লোরে পড়ে থাকা জারিফকে শার্টের কলার ধরে টেনে তুলল। জারিফের মুখ দিয়ে তখন রক্ত গড়াচ্ছে। বারিশ ওকে নিজের মুখের একদম কাছে টেনে সিংহের মতো গর্জন তুলে বলল, তোর জন্মদাতা ফরহাদ শেহরিয়ার তোকে শিক্ষা দিতে পারেনি, কিন্তু আমি দেব। আজ থেকে যদি তোর বা তোর এই আবর্জনা বন্ধুদের মুখ থেকে ঝিলমিলের নামে একটা আজে বাজে শব্দ বের হয়, তবে এই শহরে তোদের বেঁচে থাকা আমি অসম্ভব করে দেব। আমার ভাইপো বলে একদম ছেড়ে দেব না তোকে। গেট আউট ফর মাই সাইট। বারিশের এই রুদ্রমূর্তি দেখে জারিফের বাকি বন্ধুরা ভয়ে সরে গেল। জারিফ এক হাত দিয়ে নিচের রক্তাক্ত মুখ চেপে ধরে আপনা আপনি কুঁকড়ে উঠল। পুরো হলরুমে মানুষের সামনে এই ধরনের গণধুলায় সে কল্পনাও করতে পারেনি। বারিশ নিজের কোটের বোতামটা ঠিক করতে করতে বড় বড় শ্বাস নেয়। পুরো হলরুমে সেই থমথমে আর পিনপতন নীরবতার মাঝে হন্তদন্ত হয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করল ঝিলমিলের পরিবার। আকাশ ভিড় ঠেলে দ্রুত এগিয়ে এলো বন্ধুর পাশে। চারপাশে ভাঙচুর আর জারিফের রক্তাক্ত অবস্থা দেখে আকাশের চোখ কপালে। কি হয়েছে এখানে? বারিশ আকাশের কোনো প্রশ্নের উত্তর দিয়ে জারিফের দিকে তাকিয়ে গমগমে গলায় বলল, বের হয়ে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। বারিশের সেই ধমকে জারিফ আর তার বন্ধুরা নিজেদের কোনোমতে সামলে নিয়ে লাইমলাইটের থেকে আড়াল হয়ে গেল। এদিকে ঝিলমিলের দাদিমা, বাবা আলতাফ চৌধুরী আর মা নাজমা তারা দ্রুত মেহমানদের ভিড় ঠেলে স্টেজের উপর ঝিলমিলের কাছে ছুটে গেলেন। দাদিমা ঝিলমিলকে দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুল হয়ে বললেন, কি হয়েছে জাহান সোনা? অমন জড়সড় হয়ে কাঁপছো কেন তুমি? নাজমা বেগম আর আলতাফ চৌধুরী মেয়ের ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। ঝিলমিল তখন ভয়ে আর আতঙ্কে কাঁপছিল। সে কোনো উত্তর না দিয়ে মায়ের কোলে মাথা নিয়ে ছোট ভাই জিহানের কোলে নিয়ে একটু দূরে আকাশের পাশে দাঁড়িয়ে থাকা বারিশের পিঠের দিকে তাকিয়ে অসহায় গলায় ফিসফিস করে বলল, আমি সত্যিই জানি না দাদিমা, কি হয়েছে। উনি হঠাৎ এমন রেগে গিয়ে কেন সবাইকে ওভাবে মারতে শুরু করলেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদিমা, দোহাই তোমাদের, আজকে আমাকে তোমাদের সঙ্গে বাড়ি নিয়ে যাও। উনি যদি রেগে গিয়ে আমাকে মারে? ডান্স দ্য নাইট অ্যাওয়ে, লিভ ইয়োর লাইফ অ্যান্ড স্টে ইয়ং অন ইয়োর ফ্লোর। ডান্স দি নাইট অ্যাওয়ে, গ্র্যাব সামবডি, ড্রিঙ্ক এ লিটল মোর। লা 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 লা। কাচের গ্লাসের বরফের কিউবগুলো চামচের সাথে লেগে টুংটাং শব্দ তুলছে। এক হাতে জ্বলন্ত সিগারেটের ফিল্টারটা ঠোঁটে চেপে ধরে ধোঁয়া ছাড়লো মেয়েটা। অন্য হাতে আলতো করে ধরে রাখা ড্রিঙ্কসের ক্রিস্টাল গ্লাস। অবিন্যস্ত অবিন্যস্ত চুলে ক্লান্ত চোখ দুটো নিয়ে সে টেবিলের উপর ভর দিয়ে ক্লাবের ডান্স ফ্লোরে নাচতে থাকা মাতাল মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। স্পিকারে গানের লাইনগুলোর সাথে আপন মনে বিড়বিড় করে ঠোঁট মেলাচ্ছে। তার পুরো টেবিল জুড়ে বসে থাকা বন্ধুরা গম্ভীর কৌতূহল নিয়ে এতক্ষণ ধরে শুধু ওর ওই খামখেয়ালি রূপটাই দেখছিল। সহ্য করতে না পেরে গ্রুপের একজন ওর হাত থেকে গ্লাসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলল,
টানা 2 দিন ধরে তুই এইসব গিলছিস দেখি। এবার একটু থাম। নিজের লিভারের 12টা বাজাবি নাকি? পাশের থেকে আরেকজন বন্ধু কপালে ভাঁজ ফেলে যোগ করলো, আরে ভাই, ওর প্রবলেমটা কোথায়? ও কেমন ছেলে চায়? যার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছিল সেই ছেলে তো লাখে একটা, হ্যান্ডসাম, সাকসেসফুল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্রং, তারপরও এই মেয়ে বিয়ের আসর থেকে কেন পালালো? গ্রুপের আরেকটা মেয়ে এবার দিঘির একদম কাছাকাছি ঘেঁষে এসে ফিসফিস করে বলল, তোরা বুঝিস না কেন? ডিফারেন্টলি অন্য কোনো চক্কর আছে। দিঘি, তুই কি অন্য কারোর প্রেমে পড়েছিস? এমন কিছু হলে আমাদের বল। কেন লুকাচ্ছিস? নাকি বারিশ তোকে রিজেক্ট করেছে আর তুই নিজের ইগো বাঁচাতে পালিয়ে আসার নাটক করেছিস? বন্ধুদের এই একের পর এক খোঁচা আর জ্বলে উঠল দিঘি। তপ্ত ধোঁয়াটা এক ঝটকায় ছেড়ে ও টেবিল ছেড়ে সোজা দাঁড়িয়ে পড়ল। রাগে ওর ফর্সা মুখটা লাল হয়ে গেছে। শাট দ্য টুট আপ, ইউ টুট। তোদের ফালতু গসিপ আর সস্তা লজিক এবার বন্ধ করবি? আমার লাইফ, আমার ডিসিশন। আর কার সাথে আমার বিয়ে হচ্ছিল আর আমি কেন পালিয়েছি সেটা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? জাস্ট মাইন্ড ইয়োর ওন বিজনেস অ্যান্ড লিভ মি অ্যালোন। বলেই সে টেবিল ছেড়ে চলে গেল। সুজা এগিয়ে গেল ডান্সার ফ্লোরের দিকে। সেখানে নিয়ন আলোর নিচে নাচতে থাকা অচেনা এক ছেলের হাত ধরে তার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। ওর ভেতরের হাহাকারটা যে কত তীব্র তা এই ক্লাবের কোনো মাতালের পক্ষে বোঝা সম্ভব না। ও যাকে মনে প্রাণে চায়, যার জন্য সে আজকে রাজপ্রাসাদ আর বাড়ির শেহরিয়ারের মতো যোগ্য পাত্রকে লাথি মেরে চলে এসেছে, তার নাম যদি সে ভুলেও বা মদের ঘোরে এই বন্ধুদের সামনে উচ্চারণ করে, তবে তাকে নিয়ে বিদ্রূপ আর উপহাস ছাড়া আর কোনো কিছুই করবে না ওরা। তার ওই অতি আধুনিক হাই সোসাইটির বন্ধুরাদের আড়ালে আবডালে তো বটেই, এমনকি ওর মুখেও হেসে হেসে ওকে পাগল তকমা দিয়ে দেবে। তারা কোনোদিনই তাকে বুঝবে না। যার জন্য নিজের সাজানো জীবনটা এভাবে উলটপালট করে দিল, সেই মানুষটাই এখন তার মনের ভাষা বোঝেনি। তখন আর এই বাইরের লোক কি বুঝবে? সে নিজেই এই না বলা দুঃখের যন্ত্রণা নিয়ে ছেলেটার সাথে এলোমেলো ভাবে নাচতে থাকলো। চোখের কোণ দিয়ে অলক্ষণে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। হঠাৎই ডান্স ফ্লোরে অচেনা ছেলেটা সুযোগ বুঝে দিঘির কোমরে হাত দিয়ে ওর গালের উপর ঢলে পড়ার চেষ্টা করলো। আচমকা এমন অনধিকার চর্চায় দিঘির ভেতরে জমে থাকা সবটুকু রাগ এক নিমেষেই চড়ে বসলো মাথায়। সে নাচ থামিয়ে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছেলেটার গলায় এলোপাথারি কয়েকটা চড় বসিয়ে দিল। পুরো ডান্স ফ্লোরের কয়েকজন হাঁ করে তাকিয়ে রইল সেই দিকে। পরপর দিঘি নিজের ব্যাগটা টেনে নিয়ে এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে ক্লাবের বাইরে অন্ধকারের দিকে চলে গেল। দূর থেকে দিঘির এই কাণ্ড দেখে টেবিলে বসে থাকা বন্ধুরা নিজেদের কপালে হাত দিয়ে চাপড়াতে লাগলো। একজন বিরক্ত হয়ে বলেই ফেললো, মেয়েটা পুরো সাইকো হয়ে গেছে ভাই, ও আসলেই আমাদের হাত থেকে গেছে। এখানে আজকের 4 নম্বর পর্বটা শেষ হচ্ছে।